ঘটনাটির সূত্রপাত আজ থেকে বহু বছর আগে। সময়টা তৎকালীন পাকিস্তান শাসন আমলের শেষের দিকে। এই ঘটনা আমি শুনেছিলাম আমার ফুপির কাছ থেকে। ওনার শ্বশুর বাড়ির গ্রামে এক দম্পতির সাথে ঘটেছিল এই মর্মান্তিক ঘটনা। সে গ্রামে একেবারে ঠিক শেষ প্রান্তে হঠাৎ করে মাজহার এবং রূপা নামের এক দম্পতি তাদের বসতি স্থাপন করে। তারা সেই গ্রামে সদ্য নতুন। তাদের বসতি স্থাপন করার সুবাদে তারা সেই গ্রামের কোনো কিছুর সাথেই পরিচিত ছিল না। বসতি স্থাপনের পর তাদের বেশ সখ্যতা জমে ওঠে তাদের নিকটবর্তী একজন প্রতিবেশী রহিম চাচার সাথে। যাই হোক, মাজহার তিনি পেশায় একজন কয়লা ব্যবসায়ী ছিলেন। সে সময় রূপা 9 মাসের অন্তঃসত্ত্বা। বলে রাখা ভালো, মাজহার তার ব্যবসার কাজের সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন শহরে যেত। সেদিনও মাজহারকে তার কিছু কাজের সুবাদে শহরে যেতে হয়। বাড়ি থেকে বের হবার সময় সে রূপাকে বলে, আজকে আমার ফিরতে দেরি হতে পারে, এমনকি নাও ফিরতে পারি। তুমি চিন্তা করো না, আমি আমাদের প্রতিবেশী রহিম চাচার বাসায় বলে যাচ্ছি। চাচা চাচি যেন রাতে একটু তোমার দিকে খেয়াল রাখে। এই বলে মাজহার ঘর থেকে বেরিয়ে যায়। রহিম মিয়ার বাড়ি ছিল ওদের বাসা থেকে 5 মিনিটের দূরত্বে। মাজহার রহিম চাচার বাসায় যায় এবং রহিম চাচাকে বলে যে তার ফিরতে আজকে দেরি হতে পারে, এই জন্য রাতের দিকে চাচি যেন তাদের বাসায় যায়। এই কথাটি বলার সাথে সাথে মাজহার লক্ষ্য করে তার কথা শুনে রহিম চাচা এবং তার স্ত্রী ভয়ে চোখ বড় বড় করে ফেলল। তাদের দেখে মনে হচ্ছিল এই কথাটি শুনে তারা দুজনেই ভীষণ রকমের আতঙ্কিত হয়েছে। এমন সময় রহিম চাচা বলে ওঠেন, বাবা, আমরা কোনো ঝামেলায় জড়াতে চাই না। তোমরা গ্রামের যে প্রান্তে বাড়ি বানিয়েছ, আমরা কেন? গ্রামের কেউ রাতের বেলা ওইদিকে যায় না। তোমরা তো নতুন, কিছু জানো না। এসব শুনে মাজহার জিজ্ঞেস করে, কেন চাচা, কি হয়েছে? কি এমন সমস্যা আছে আমাদের বাড়ির ওইদিকে? এই প্রশ্নের উত্তরে রহিম চাচা বিরক্তি নিয়ে বলেন, বাবারে, ওসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। ওর নাম নিলে আবার কোন বিপদ আসবে তা আল্লাহই জানে। তুমি বাবা এখন আসতে পারো। এই বলে রহিম চাচা ঘরের ভেতরে চলে যান। রহিম চাচার এমন আচরণ দেখে মাজহার বেশ মনক্ষুণ্ণ হন। মাজহার ঠিক করে শহর থেকে কাজ সেরে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরতে হবে। এরপর মাজহার রহিম চাচাদের বাড়ি থেকে বেরিয়ে চলে যায় তার কাজের উদ্দেশ্যে। মাজহারের বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যায়। বাড়িতে ফিরে মাজহার তার ঘরের দরজায় ধাক্কা দেয়। দরজা খুলে যায়। মাজহার রূপাকে ঘরে দেখতে না পেয়ে রূপার নাম ধরে ডাকাডাকি করতে শুরু করে, কিন্তু সে রূপার কোনো খোঁজই পায় না। এমন অবস্থায় মাজহার হ্যারিকেন নিয়ে তাদের ঘরের পেছনের শৌচাগারের দিকে রূপাকে খুঁজতে যায়। শৌচাগারের কাছাকাছি যেতেই সে দেখতে পায় রূপা অবচেতন অবস্থায় সেখানে পড়ে আছে এবং তার পুরো শরীর জুড়ে বড় বড় আঁচড়ের দাগ। এমন অবস্থা দেখে মাজহার কোনো রকমে রূপাকে কোলে তুলে নিয়ে ঘরে আসে এবং তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর রূপার জ্ঞান ফেরে। রূপার জ্ঞান ফিরতেই রূপা ভয়ার্ত গলায় বলে ওঠে, না না, কোনোভাবে শয়তান, তোকে আমি আমার বাচ্চা দেব না। চলে যা, চলে যা এখান থেকে, আল্লাহর দোহাই লাগে, চলে যা। রূপার এমন কথা শুনে মাজহার তাকে শান্ত করার চেষ্টা করে এবং জিজ্ঞেস করে কি হয়েছে, তার এই অবস্থা কেন। মাজহারের প্রশ্নের উত্তরে রূপা বলতে শুরু করে, তখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছে। এমন সময় আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। আমি হ্যারিকেন হাতে ঘর থেকে বেরিয়ে বাথরুমের দিকে যাই। আমি সেখান থেকে ফিরে ঘরের দিকে হাঁটতে শুরু করি। ঠিক এই সময় আমার পেছন থেকে আমার নাম ধরে কেউ একজন ডেকে ওঠে। আমি হ্যারিকেনের আলো বাড়িয়ে দিয়ে পেছনে ঘুরে তাকাই। আলো বাড়িয়ে দিতেই আমি দেখতে পাই আমাদের বাড়ির জঙ্গলের ঠিক সামনে ধুলো গাছের নিচে হালখেল্লা পরিহিত একজন মানুষ, তার পুরো মুখ চাদর দিয়ে ঢাকা। সে দাঁড়িয়ে আছে। আমি তাকে চিনতে না পেরে তার উদ্দেশ্যে বলি, কে আপনি? আপনাকে তো চিনতে পারছি না। আমার প্রশ্নের উত্তরে সেই আগন্তুকটি খুব বিশ্রীভাবে হাসে। তারপর গভীর কণ্ঠে বলে ওঠে, আমি তোর পেটের বাচ্চা নিতে এসেছি। অমাবস্যার রাত ঘনিয়ে এসেছে। আমার নবজাতকের বলির প্রয়োজন। তোর পেটের বাচ্চাটিকে আমার চাই।
তোর পেটের বাচ্চাটি আমাকে দিয়ে দে, এর পরিবর্তে নিজের জীবন বাঁচিয়ে নে। বল, দিবি না? এই বলে সেই আগন্তুকটি তার মুখের ওপর থেকে চাদর সরিয়ে নেয়। চাদর সরাতেই আমি দেখতে পাই এক বিভৎস চেহারা। তার পুরো মুখ আগুনে ঝলসে গেছে, মুখের বিভিন্ন অংশ থেকে মাংস খুলে পড়ছে। এই দৃশ্য দেখার সাথে সাথে আমি সেই অবয়বটিকে উদ্দেশ্য করে বলি, না, যত যাই হোক আমি আমার বাচ্চা দেব না, চলে যাই এখান থেকে। এরপর আমার আর কিছু মনে নেই। সেই শয়তান আমাদের বাচ্চাটিকে নিয়ে যাবে মাঝহার, নিয়ে যাবে। তুমি বাঁচাও আমার বাচ্চাকে। এই বলে রূপা আবার অচেতন হয়ে যায়। এবারও মাঝহার অনেক চেষ্টা করে রূপার জ্ঞান ফিরিয়ে আনার জন্য, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর মাঝহার কোনো কুল কিনারা করতে না পেরে রূপাকে নিয়ে এক ভ্যান চালকের বাসায় আসে এবং সেই রাতেই তাকে শহরের এক হাসপাতালে নিয়ে যায়। এরপর ডাক্তার রূপাকে পর্যবেক্ষণ করেন এবং ভর্তি করেন হাসপাতালে। ডাক্তার মাঝহারকে বলেন, রূপার বাচ্চা প্রসব করার সময় ঘনিয়ে এসেছে। 2 থেকে 3 দিন রূপাকে হাসপাতালে রাখাই ভালো হবে। সে রাতে রূপার জ্ঞান আর ফিরে আসে না। রাত গড়িয়ে সকাল, সকাল গড়িয়ে পরের দিন রাত চলে আসে, কিন্তু শত চেষ্টা করেও রূপার জ্ঞান ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সে রাতে মাঝহার রূপার পাশেই বসে থাকে, তার জ্ঞান ফিরে আসার অপেক্ষায়। এভাবে একটা সময় মাঝহার ঘুমিয়ে যায়। হঠাৎ কিছুক্ষণ পর মাঝহারের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই মাঝহার দেখতে পায় রূপা তার পাশে নেই। শুরু হয়ে যায় পুরো হাসপাতালে খোঁজাখুঁজি, কিন্তু শত চেষ্টা করেও রূপাকে কোথাও পাওয়া যায় না। একজন অচেতন মানুষ কিভাবে হারিয়ে যাবে এই বিষয়টাই সে বুঝতে পারে না। সেই রাত্রিও রূপার খোঁজে অতিবাহিত হয়ে যায়। পরের দিনও রূপার কোনো খোঁজ না পেয়ে মাঝহার থানার শরণাপন্ন হয়। এরপর নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসে। এভাবে কেটে যায় আরো 4 দিন। এই 4 দিনে মাঝহার অনেক চেষ্টা চালিয়েছে রূপার খোঁজ বের করার। মাঝহার বুঝতে পেরেছিল যে এটা কোনো স্বাভাবিক ঘটনা না। এই 4 দিন অনেক হুজুর কবিরাজের কাছেও সে গিয়েছে, কিন্তু সেখান থেকেও তাকে নিরাশ হয়েই ফিরে আসতে হয়েছে। হুজুর কবিরাজ সকলেই রূপার খোঁজ খবর বের করতে ব্যর্থ হয়েছে। পরদিন সকালে মাঝহার তার বাড়িতেই ছিল। এমন সময় হঠাৎ একটি লাশ সমেত হাসপাতাল কর্তৃপক্ষের কিছু লোক এবং পুলিশ মাঝহারের বাড়িতে এসে হাজির হয়। সেই লাশটি ছিল রূপার। রূপার লাশটি যেভাবে পাওয়া গেল তার বর্ণনা করেন হাসপাতালের একজন ডাক্তার। ডাক্তার বলেন, গতকাল রাতে আমি হাসপাতালের মর্গ থেকে কাজ শেষ করে বেরিয়ে আসি। বের হয়ে আসতেই দেখতে পাই সাদা কাপড় দিয়ে ঢাকা একটা বডি মেঝেতে পড়ে আছে। সাদা কাপড় জুড়ে রক্তের ছোপ লেগে আছে। এমন অবস্থা দেখে আমি ভয় পাই এবং অবাকও হই। এই দুইটি অনুভূতির একটা মিশ্র অনুভূতি আমার মধ্যে কাজ করে। আমি সেই বডিটির কাছে গিয়ে বডিটির মুখ থেকে কাপড়টি উঠাই এবং আমি যা দেখতে পাই সেটি দেখে আমার পুরো শরীর শীতল হয়ে যায়। এটি আর কেউ না, রূপা নামের এক রোগী, যিনি কিছুদিন আগে আমাদের হাসপাতাল থেকে হারিয়ে গিয়েছিলেন। তার পুরো শরীরের একই অবস্থা। এই অবস্থা হলো কিভাবে? রূপার পুরো শরীর ক্ষতবিক্ষত, শরীরটার বিভিন্ন অংশে সূঁচ দিয়ে যেন কেউ খুঁচিয়েছে, কেউ যেন অনেক কিছু গেঁথেছে, আর পেটটা ফেড়ে কে যেন তার অনাগত সন্তানকে নিয়ে গেছে। এই অবস্থা দেখে আমরা পুলিশকে ব্যাপারটা জানাই এবং আজকে সকালে আমরা লাশটা নিয়ে আসি আপনার বাসায়। রূপার এমন অবস্থা দেখে মাঝহার পুরোপুরি ভেঙে পড়ে। তবে কি আর করার, কপালের লিখন, যা হবার তাই হয়েছে। এরপর রূপার লাশটিকে সেদিনই দাফন করা হয় গ্রামের কবরস্থানে। এরপর এলাকার মানুষদের কাছ থেকে জানা গিয়েছিল রূপাদের বাড়ির পেছনের জঙ্গলের সামনে মস্ত বড় যে তুলা গাছ, এই গাছটিকে নিয়ে গ্রামের মানুষের হাজারো অশরীরী ঘটনা বহু বছর ধরে ধারাবাহিকভাবে প্রচলিত আছে। অনেক প্রবীণরা বলছেন ওই গাছে নাকি দুষ্টতান্ত্রিক এক জিনের বসবাস। যারাই ওই জিনটিকে তাড়ানোর চেষ্টা করেছে তাদেরই অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই ঘটনাটি পুরো গ্রামে এক অজানা ভয়ের আলোড়ন সৃষ্টি করে। এই ঘটনার ঠিক 1 সপ্তাহ পর শুরু হয় সেই হাসপাতালটিতে ভয়ানক আর এক ঘটনা। একের পর এক ঘটতে থাকে লোমহর্ষক ঘটনা ওই হাসপাতালটিকে ঘিরে।
ওই হাসপাতালে কোনো অন্তঃসত্ত্বা নারীকেই যেদিন ভর্তি করা হতো সেই রাতেই তারা কিভাবে যেন নিখোঁজ হয়ে যেত এবং নিখোঁজ হওয়ার 2 থেকে 1 দিনের মধ্যেই ওই অন্তঃসত্ত্বা নারীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যেত সেই হাসপাতালের মর্গে, ঠিক অনেকটা রূপার মতোই। আবার কখনো কখনো কোনো নবজাতকের আধ খাওয়া শরীর পাওয়া যেত। দিনের পর দিন ঘটনাগুলো বাড়তেই থাকলো। এভাবে বেশ কয়েকটা ঘটনা ঘটে গিয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ কত হুজুর কবিরাজ আনলো, কোনো কাজ হলো না। তবে এক মওলানা বলেছিলেন এইখানে একটি কালো জাদুকর জিন তার রিচুয়ালের আস্তানা বানিয়েছিল। সে এবং তার শিষ্যরা এখানে থাকে, তাদের সাথে পেরে ওঠা সম্ভব না। তারা এইখানে অনেক মানুষকে শয়তানের কাছে বলি দিয়েছে এবং তারা থাকা মানে মৃত্যুকে ডেকে আনা। এরপর মানুষের ভয়, আতঙ্ক, আহাজারি এবং সকলের চাপের মুখে পড়ে সেই হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালটি বন্ধ করে দিতে বাধ্য হয়। এভাবে চলে যায় বহু বছর। এই ঘটনার কিছু বছর পর কোনো এক পাকিস্তানি দম্পতি ওই হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে হাসপাতালটি কেনার ইচ্ছে প্রকাশ করে। তবে কর্তৃপক্ষ ওই দম্পতিকে বলেছিল ওইখানে কিছু সমস্যা আছে। তারা রাজি হয়ে যায় এবং পুরো ঘটনাটা খুলে বলে না। এরপর সেই দম্পতিও খুশি হয়ে যায়, কারণ তারা হাসপাতালটি কিনে সেখানে বসবাস করতে চেয়েছিল। বলা বাহুল্য, ঠিক তখনও বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ শুরু হয়নি। তারা সেখানে তাদের বাড়ি নির্মাণ করে বসবাস করতে শুরু করে। ওই পাকিস্তানি দম্পতির 3 মেয়ে ও 1 ছেলে ছিল। দম্পতির পুরুষ মানুষটি ছিল প্রচণ্ড মদ্যপায়ী ও মহিলাটি ছিল একটু বদমেজাজি ও খামখেয়ালি স্বভাবের। প্রতিবেশীদের সাথে তারা খুব একটা মিশত না। ওই হাসপাতালের জায়গায় বাড়ি তৈরির পর থেকেই তারা খেয়াল করল তাদের বড় মেয়ে বেশ কিছু অস্বাভাবিক আচরণ করছে। কখনো সে নিজের চুল টেনে ছিঁড়ে ফেলে, কখনো ঘরের সব খাবার খেয়ে ফেলে, কখনো অদ্ভুত রকম ব্যবহার করে। যখন তাদের বাড়িতে কোনো মানুষ যাতায়াত করত তখন অদ্ভুত স্বরে সে কথা বলে উঠত, তোর পেটের বাচ্চাটা আমার লাগবে, এটা আমাকে দিয়ে দিবি, আমি খাবো। তার এই আচরণ সকলেই খেয়াল করতে শুরু করে। হঠাৎ একদিন তারা তাদের বড় মেয়ে রুমের দরজা খুলছে না দেখে প্রতিবেশীর সাহায্য নিয়ে দরজা ভেঙে দেখল তাদের বড় মেয়ের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। চোখগুলোতে তখনও আতঙ্কের ছাপ, যেন ভয়ানক কিছু দেখেছে। শরীরের লক্ষণগুলো দেখেই সকলে বুঝতে পারল কোন একটা অস্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে। যাই হোক, ওই দম্পতি ধরে নিয়েছিল তাদের মেয়েটা আত্মহত্যা করেছে। এই ঘটনার পর কেটে যায় আরও বেশ কিছু সময়। হঠাৎ একদিন রাতে তাদের মেজ মেয়েটা ভয়ে চিৎকার করে উঠল। তারা কারণ জানতে চাইলে সে বলল তার বড় বোন নাকি তাকে নিয়ে যেতে এসেছিল। আগেই বলা হয়েছিল মেয়ের বাবাটা ছিল প্রচণ্ড রকমের মাতাল। সে তেমন কোনো কিছু না ভেবেই ব্যাপারটাকে ছেড়ে দিল। তার মাও এই ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না। বোনের মায়াতে এমনটা হয়েছে ভেবে তাকে শান্ত হতে বলল। তার কিছুদিন পর তার মেজ মেয়ের রুমেও দরজা খোলা যাচ্ছিল না। এবারও দরজা না খুলতে পেরে তারা ভেঙে ভেতরে ঢুকে বাকরুদ্ধ হয়ে গেল। এই যে তার বড় মেয়ের মতো অবস্থা, সেই একই ভয়ানক মৃত্যু। নিথর দেহটার চেহারাতে ভয়ের প্রতিচ্ছবি আর এক করুণ আকুতি ফুটে উঠেছে। ওই দম্পতির মনে এক শীতল স্রোত বয়ে গেল। এরপর তারা আর দেরি না করে একজন কবিরাজকে নিয়ে আসে বাসায়। হয়তো এই ভেবেছে বাড়িটার হয়তো কোনো দোষ আছে, বাড়িটা পর্যবেক্ষণ করা দরকার। কবিরাজ এক জিনকে দিয়ে সব খোঁজ খবর নিয়ে তাদেরকে জানায় এই জায়গায় একটি কালো জাদুকর জিন এবং তার শিষ্যদের আস্তানা। এরপর সেই কবিরাজ তাদের বাড়িটা দ্রুত ছেড়ে দিতে বলে। এরপর সেই দম্পতি তাদের ছোট মেয়ে আর ছেলেটার কথা চিন্তা করে সেই বাড়িটি ছেড়ে দিতে বাধ্য হয়। তারপর লোকমুখে শোনা যায় ওই দম্পতি নাকি কর্তৃপক্ষের সাথে ঝামেলায় জড়ায় টাকা ফেরত নেয়ার জন্য। এরপর থেকে তাদের বিষয় সম্পর্কে আর কোনো কিছু জানা যায়নি। এরপর ওই বাড়ির আশেপাশে কাউকে দেখা যেত না। লোকমুখে শোনা যায় ওই বাড়ির পাশ দিয়ে যারা এখনো যাতায়াত করে তারা নাকি কখনো কখনো কোনো নারীর কান্না বা অট্টহাসি শুনতে পায়। সেই সময় এই দুটো ঘটনাই ওই গ্রাম সহ আশেপাশের মানুষের মনে এক ভয়াবহ আলোড়ন তৈরি করে